আজকে আমরা স্থিতিবিজ্ঞানের কিছু অঙ্ক করব। তো তাহলে চলো শুরু করা যাক। আমি একটু কোশ্চেনটা লিখি। 1 নম্বর কোশ্চেন, 1 কেজি এবং 2 কেজি ভরের দুটি বস্তুকে 1 কেজি এবং 2 কেজি ভরের দুটি বস্তুকে এক্স ও ওয়াই অক্ষের উপর যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষের উপর যথাক্রমে মূল বিন্দু থেকে 1 মিটার, মূল বিন্দু থেকে 1 মিটার ও 2 মিটার দূরত্বে রাখা আছে। 1 মিটার ও 2 মিটার দূরত্বে রাখা আছে দাঁড়ি। তারপরে বলেছে সংস্থাটির ভর কেন্দ্রের অবস্থান নির্ণয় করো। সংস্থাটির ভর কেন্দ্রের অবস্থান নির্ণয় করো। দেখো তাহলে কি করে সলভ করব। তোমরা সকলেই জানো যে কোনো সংস্থার ভর কেন্দ্রের অবস্থান, মানে ধরো আমরা পড়েছিলাম, এই থিওরিটা একটু অনেকদিন আগে পড়া হয়েছিল, আমি বলবো যদি ভুলে যাও তাহলে ওটা একটু দেখে নিয়ে তারপরে অঙ্কগুলো করবে। যে ধরো তোমার কাছে বিন্দু ভরের বস্তু রয়েছে m1 m2 m3 m4, তাদের দূরত্ব r1 r2 r3 r4, তাহলে সেই সংস্থার জড় তুল্য ভর কেন্দ্রের অবস্থান যেটা হয় সেটা হচ্ছে m1 r1 ভেক্টর দিয়ে যদি লিখি m2 r2 ভেক্টর প্লাস ডট 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 যতদূর চলবে বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস ডট ডট ডট, মানে এটা ভর কেন্দ্রের অবস্থান আর সিএম সেন্টার অফ মাস। ঠিক আছে, তো আমাদের এই প্রবলেমে দেখো তোমাকে এক্স অক্ষ ওয়াই অক্ষের উপর বলেছে মূলবিন্দু থেকে 1 মিটার, মূলবিন্দু থেকে 2 মিটার। আমি ছবিটা আঁকি। তাহলে এটা হচ্ছে 1 মিটার দূরত্বে একটা বস্তু কণা রয়েছে যার ভর হচ্ছে 1 কেজি, আর ওয়াই অক্ষের উপর রয়েছে দেখো এক্স অক্ষের উপর মূলবিন্দু থেকে 1 মিটার দূরে, আর ওয়াই অক্ষের উপর মূলবিন্দু থেকে 2 মিটার দূরে, তার মানে এই সব জায়গাতে রয়েছে। তাহলে এটা হচ্ছে 2 কেজি। তাহলে ভর কেন্দ্রের অবস্থান বার করতে বলেছে। তো আমাদের কি করে বার করব? প্রথমে এক্স অক্ষের জন্য করি, তারপরে আমরা করব কি ওয়াই অক্ষের জন্য। সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, তাহলে প্রথমে আমরা করব এক্স অক্ষের জন্য, তারপরে ওয়াই অক্ষের জন্য। তাহলে এখানে দুটো অ্যাক্সিস আলাদা আলাদা করছি। তাহলে এক্স এর জন্য সিএম ভর কেন্দ্রের অবস্থান কত হবে, মানে m1 x1, তাহলে ফর্মুলাটা কি লিখবো? m1 x1 প্লাস m2 x2 প্লাস ডট ডট ডট, নিচে হয়ে যাবে m1 প্লাস m2 প্লাস ডট ডট ডট। তো দেখো m1 মাসটা x অক্ষের উপর কোথায় রয়েছে, আমি এখানে অ্যাক্সিসটা ডিফাইন করে দিই। এটা x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস। তাহলে m1 মাস মানে কত? 1 কেজি। x অক্ষের উপর কত দূরত্বে রয়েছে? 1 মিটার, এটা হয়ে গেল। m2 মাস কত? 2 কেজি। সে x অক্ষের উপর কত দূরে রয়েছে? 0, মানে তুমি যদি স্থানাঙ্ক লেখো তাহলে এটা হবে 1,0, এটা যদি স্থানাঙ্ক লেখো তাহলে হবে 0,2। আমি যখন ভর কেন্দ্রের অবস্থান বার করব এক্স আর ওয়াই আলাদা করে, তখন এক্স সিএম যে লিখেছি m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3, অনেকে ভাববে যে এক্স অক্ষের উপর তো একটাই মাস আছে, তাহলে একটার জন্য নিব না। সেন্টার অফ মাস যখন বার করতে হয় সমগ্র মাসের জন্য আমাদের কথাটা ভাবতে হবে। সে এক্স অক্ষের উপরেই থাকুক, ওয়াই অক্ষের উপরে থাকুক, যাই হোক না কেন, জেড অক্ষের উপরে থাকুক না, এক্স অ্যাক্সিস এর জন্য নেওয়ার সময় এক্স এর কোঅর্ডিনেট বসাবো, ওয়াই অ্যাক্সিস এর বার করার সময় ওয়াই এর কোঅর্ডিনেট বসাবো। তাহলে দেখো m1 মাসের জন্য এক্স এর কোঅর্ডিনেট 1 বসিয়েছি, m2 মাসের জন্য ওয়াই এক্স এর কোঅর্ডিনেট কত? 0, তাহলে 0 বসাবো বাই m1 m2 মানে 1 প্লাস 2, তাহলে কত হবে? তাহলে এদিকে হচ্ছে 1 প্লাস 0 বাই 3, তার মানে 1 এর 3 হলো। ঠিক সিমিলার ওয়েতে আমি x
সরি YCM বার করব, মানে y অক্ষের সেন্টার অফ মাস। তাহলে কি হবে, m1 y1 প্লাস m2 y2, দুটোর জন্য দুটোই লিখছি, m1 প্লাস m2, এখানে তো বাকি নেই, ডট দিয়ে লাভ নেই, ছেড়ে দাও, তোমাদের আমাদের অঙ্কে দুটোই রয়েছে। তো তাহলে m1 মানে 1, y1 মানে ওই m1 মাসের y এর কোঅর্ডিনেট কত, y এর কোঅর্ডিনেট হচ্ছে 0, প্লাস m2 মাস 2, ওর y এর কোঅর্ডিনেট কত 2, আর নিচে হচ্ছে 1 প্লাস 2, তার মানে 2 2 যা 4 আর 3 মানে 4 এর 3। তার মানে আমার ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে এখন, তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক হবে 1 এর 3, 4 এর 3। দেখো বুঝতে পারলে কিনা। এবার যদি কোশ্চেনে বলে যে ভরকেন্দ্রের অবস্থান নির্ণয় করতে, এটা 1 এর 3, এটা 4 এর 3, অবস্থান যদি বলে তাহলে এটা তোমার অরিজিন 0 0 বিন্দু, আর এইটা তুমি স্থানাঙ্ক পেলে, তাহলে অবস্থান মানে দূরত্ব, তুমি দূরত্ব বার করতেই পারবে। আর ইকুয়াল টু কি হয়, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কি করে বার করে, এটা x1 y1 x2 y2 মানে x2 x1 তার হোল স্কয়ার প্লাস y2 y1 তার হোল স্কয়ার, এটা তোমরা সকলে জানো। তাহলে 1 এর 3 0 তার হোল স্কয়ার প্লাস 4 এর 3 0 তার হোল স্কয়ার, তার মানে এদিকে হয়ে গেল 1 এর 9 প্লাস 16 9, তার মানে যোগ করলে 17/9 তার রুট, এইটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার। ঠিক করলাম তো, দেখো তো, আচ্ছা অ্যান্সারটা একটু দেখে নিই। ও না, ভুল, আমাদের কোশ্চেনে কি বলেছেন যে, হ্যাঁ ঠিক আছে, আমি এটা মূল বিন্দু থেকে এটা না করলেও হতো, এখানে মূল বিন্দু থেকে আমি বার করলাম, অবস্থান বার করলাম, মূল বিন্দু থেকে কত দূরত্বে, তাহলে এটা কি এখানে লিখবে কি মূল বিন্দু থেকে এত দূরে অবস্থিত হচ্ছে ভর কেন্দ্রটা তুমি পেলে, এই ভর কেন্দ্র যে পেলে 1/3, 4/3, এটা মূল বিন্দু থেকে এত দূরে অবস্থিত, ঠিক আছে। এবার চলে আসে আমরা নেক্সট প্রবলেম, এটা মুছে দিই। এবার দেখো আমরা নেক্সট 2 নম্বর প্রবলেমে চলে আসি। 2 নম্বর প্রবলেম বলেছে 6 এবং 2 এককের দুটি ভরের অবস্থান, 6 এবং 2 একক ভরের দুটি অবস্থান ভেক্টর যথাক্রমে, ভরের দুটি অবস্থান ভেক্টর যথাক্রমে 6i cap minus 7j cap, 6i cap minus 7j cap এবং 2i cap plus 5j cap, 2i cap plus 5j cap minus 8k cap, minus 8k cap। এবার বলেছে ওদের ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে বলেছে ওদের ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে। তাহলে কি করে বার করব, আমরা তো জানি ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর সি আর সি এম ইকুয়াল টু কত হয়, m1 r1 ভেক্টর, এখানে দুটো ভর আছে, তাহলে m2 r2 ভেক্টর ডিভাইডেড বাই m1 প্লাস m2, তাহলে m1 মানে হচ্ছিল 6 একক আর r1 মানে এটা, তাহলে 2i cap প্লাস 5j cap মাইনাস 8k cap প্লাস m2 মানে হচ্ছিল 2 একক, তাহলে 2 ইন্টু r2 মানে কত আছে, ও আমি একটু ভুল লিখলাম, অ্যাকচুয়ালি r1 মানে হচ্ছে এটা, r2 মানে এটা, তাহলে এখানে মুছে দেই। তাহলে দেখো এখানে m1 মানে হচ্ছিল 6 একক, তাহলে r1 মানে হচ্ছে 6i cap minus 7j cap প্লাস m2 মানে হচ্ছে 2 আর r2 মানে হচ্ছে 2i cap প্লাস 5j cap
মাইনাস 8 কে ক্যাপ। ঠিক আছে, ভিডিও হ্যাঁ চলছে। বাই নিচে m1 প্লাস m2, তাহলে m1 মানে হচ্ছে 6, m2 মানে হচ্ছে 2, তাহলে 36 i ক্যাপ মাইনাস 42 j ক্যাপ প্লাস 4 i ক্যাপ প্লাস 10 j ক্যাপ মাইনাস 16 k ক্যাপ ডিভাইডেড বাই 8। তাহলে দেখো কত হবে, 36 i ক্যাপ, এখানে 4 j ক্যাপ, তার মানে হচ্ছে 40 i ক্যাপ, তারপরে মাইনাস 42 j ক্যাপ প্লাস 10 j ক্যাপ, তাহলে মাইনাস 32 j ক্যাপ, এখানে 4 কে ক্যাপ তো একটাই আছে, তাহলে হয়ে যাবে মাইনাস 16 কে ক্যাপ, আর নিচে তোমার ডিভাইড থাকছে হচ্ছে 8, এবার 8 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5 i ক্যাপ মাইনাস 4 j ক্যাপ মাইনাস 2 k ক্যাপ। তাহলে তোমার ভর কেন্দ্রের যে অবস্থান ভেক্টর পেয়ে গেলে সেটা হচ্ছে এটা। এবার যদি তুমি বলো যে ভর কেন্দ্রের স্থানাঙ্কটা কত হবে, তাহলে লিখতেই পারো যে 5, মাইনাস 4, সরি 5, মাইনাস 4, মাইনাস 2, এটা অবস্থান ভেক্টর পেয়ে গেলে RCM, এটা স্থানাঙ্ক পেয়ে গেলে। তাহলে যদি ভেক্টর ফর্মে দেয় তাহলে তুমি এইভাবে করতে পারো, আর আগের টেকনিকটাও শেখালাম, দুটো প্রসেসে তুমি করতে পারো যে কোনো একটা। এবার একটু অন্যরকম একটা প্রবলেম করব। এবার চলে আসছি আমরা 3 নম্বর প্রবলেমে। ওকে, দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে, এটা মুছে দিলাম তাহলে। নেক্সট 3 নম্বর অঙ্কতে চলে আসি। 3 নম্বর অঙ্কতে বলেছে 1 মিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলিতে 1 গ্রাম, 2 গ্রাম ও 3 গ্রাম ভর বিশিষ্ট 3টি কণা অবস্থিত। আমি কোশ্চেনটা না মানে আর লিখছি না, আমি কোশ্চেনে যা বলেছে সেটা ছবিতে আঁকি, তাহলে তোমরা বুঝতে পারবে। কি বলেছে যে 1 মিটার, সবাই শুনবে মন দিয়ে, 1 মিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দুতে 1 গ্রাম, 2 গ্রাম ও 3 গ্রাম ভর বিশিষ্ট 3টি কণা অবস্থিত। তাহলে একটা সমবাহু ত্রিভুজ প্রথমে এঁকে ফেললাম। এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে 3টে শীর্ষবিন্দুতে কত আছে, 1, 2, 3, তাহলে এইখানে দিয়ে দেই হচ্ছে 1 গ্রাম, এইখানে 2 গ্রাম, এইখানে 3 গ্রাম, এরকম ধরো দেওয়া আছে। এইবার আমাদের বলেছে যে কি বলেছে, শীর্ষবিন্দুতে এরকম 1 মিটার বাহু বিশিষ্ট সংস্থাটির ভর কেন্দ্রের অবস্থান নির্ণয় করো। বাহুর দৈর্ঘ্য 1 মিটার বলেছে, এটাও 1 মিটার, এইটাও 1 মিটার, এইটাও হচ্ছে 1 মিটার। এবার সংস্থাটির ভর কেন্দ্রের অবস্থান বার করতে বলেছে। তো এখানে না আমাদেরকে কাউকে একটা মূল বিন্দু ধরতে হবে। যদি এরকম কোনো সিস্টেম দেয় তাহলে তোমাকে কোনো একটা পয়েন্টকে তোমাকে মূল বিন্দু ধরে নিতে হবে। তো ধরে নাও আমি এইখানে এইটাকে মূল বিন্দু ধরছি, তাহলে এটা হয়ে গেল আমাদের এক্স অ্যাক্সিস, আর এইটা হয়ে গেল ধরো আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা ওয়াই অ্যাক্সিস হলো, তাহলে এটা একটু আচ্ছা এটা একটু বেঁকে গেল, এটাকে সোজা করে দিই, মানে ধরো এইরকম, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তাহলে এটাকে মূল বিন্দু, মানে এটা হচ্ছে স্থানাঙ্ক 0,0, যেখানে 1 গ্রাম ভরের বস্তু আছে, এখানে 2 গ্রাম ভরের বস্তু আছে, এখানে 3 গ্রাম ভরের বস্তু আছে। সংস্থাটার ভর কেন্দ্রের অবস্থান তাহলে কি করে বার করব, এটা তো পারবেই করতে। বাহুর দৈর্ঘ্য যেখানে 1 বলেছে, হ্যাঁ সংস্থাটার ভর কেন্দ্রের অবস্থান বার করতে। তাহলে দেখো প্রথমে এদের স্থানাঙ্ক করে জানতে হবে। এর স্থানাঙ্ক 0, 0, এর স্থানাঙ্ক কত, এই দূরত্বটা যদি 1 হয় তাহলে এর স্থানাঙ্ক কত হবে 1,0। এর স্থানাঙ্ক কত বলো দেখি, এর স্থানাঙ্ক কত হবে, এই যে এরকম ভাবে বার করব,
এটা তো মধ্যবিন্দু হবে, তাহলে এটা হচ্ছে হাফ, এতটুকু হাফ, আর এটা দূরত্ব বার করতে হবে, বার করো। এটা 1 মিটার, এটা হচ্ছে হাফ মিটার, তাহলে এটা কত হবে? তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে ধরে নাও যে এটা হচ্ছে হাফ মিটার, এখান থেকে এতটুকুটা, আর এই লম্বটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এক্স, না এক্স না, এ ধরে নিচ্ছি, এই লম্বটাকে আমরা ধরে নিচ্ছি এ। তাহলে এখান থেকে এর ভ্যালুটা বার করতে পারবো না, কারণ অতিভুজ হচ্ছে 1 মিটার। তাহলে 1 স্কোয়ার ইকুয়াল টু কি হবে? লম্ব স্কোয়ার, লম্ব মানে এটা ধরো লম্ব, এটাকে ধরো ভূমি, তাহলে এ স্কোয়ার প্লাস হাফ তার হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 1/4 মানে 3/4, তাহলে এ ইকুয়াল টু √3/2 পেয়ে গেলাম। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুটার স্থানাঙ্ক হবে হচ্ছে, এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 1/2 কমা √3/2, এটার স্থানাঙ্ক পেয়ে গেলাম এটা। এবার ওই যে শেখালাম, যেহেতু এখানে তিনটা স্থানাঙ্ক আকারে জানি, তাহলে এক্স এর, তাহলে দেখো কটা কোণা রয়েছে এখানে, একটা দুটো তিনটে, তাহলে ভরকেন্দ্রের অবস্থান m1r1 প্লাস m2r2 প্লাস m3r3 বা m1 প্লাস m2 প্লাস m3। কিন্তু আমি এক্স এর আলাদা করে বার করবো, ওয়াই আলাদা করে বার করবো, করে নিয়ে তারপরে স্থানাঙ্ক, তার ভরকেন্দ্রের অবস্থান বলবো। তাহলে এক্স সিএম, তাহলে এক্স এর এক্স স্থানাঙ্কের জন্য সেন্টার অফ মাস কত হবে? তাহলে m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3, কারণ তিনটা করা রয়েছে, বাই m1 প্লাস m2 প্লাস m3। তাহলে m1 মানে হচ্ছিল 1 গ্রাম, x1 মানে হচ্ছিল 0, আচ্ছা m2 মানে হচ্ছে 2 গ্রাম, x2 মানে হচ্ছে 1, প্লাস m3 মানে হচ্ছে 3 গ্রাম, x3 মানে হচ্ছে দেখো হাফ, তাহলে হয়ে গেল। আর নিচে হবে m1 প্লাস m2 মানে 1 প্লাস 2 প্লাস 3, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে এটা, এটা 0 হয়ে যাচ্ছে, এটা 2 হচ্ছে, 3/2, এখানে হচ্ছে 3 2 5 6, তাহলে এখানে তোমাকে সাম যদি করো তাহলে 2 2 4 3 7 2 ডিভাইডেড বাই 6, তার মানে 7 12, এটা বেরিয়ে গেল। এবার তোমাকে সিমিলারলি, আচ্ছা এটা একটু অন্য এবার তোমাকে ওয়াই সিএম বার করতে হবে। তাহলে ওয়াই সিএম যখন বার করবে তাহলে কি লিখবে? m1 y1 প্লাস m2 y2 প্লাস m3 y3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3 হয়ে গেল। এবার m1 মানে কত? m1 মানে দেখো 1, y1 তো 0ই আছে, প্লাস m2 মানে কত? 2, y2 কত আছে? y2 মানে হচ্ছে 0, এটাও 0 আছে, প্লাস m3 মানে কত আছে? 3, y3 কত আছে? ওটা √3/2, আর নিচে তোমার হয়ে যাচ্ছে কত? 1 প্লাস 2 প্লাস 3, তার মানে 0 প্লাস 0 প্লাস 3√3/2, আর এখানে হয়ে গেল 6, তাহলে आंसर হচ্ছে 3√3 ডিভাইডেড বাই 12। তাহলে তোমাকে যদি এখন বলে যে ভরকেন্দ্রের অবস্থান কত হবে, ভরকেন্দ্রের অবস্থানটা তাহলে তোমাকে লিখতে হবে 7/12, 3√3/12। ক্যালকুলেশন কোথাও ভুল টুল করেছি কি দেখে নাও, তো দেখে নাও ক্যালকুলেশন গুলো, ভুল হলে আমাকে জানিয়ে দিও, আমি অবশ্য পরে জানাতে পারবে গ্রুপে, ঠিকই আছে 3/2। তাহলে এই গেল তোমার ভরকেন্দ্রের অবস্থান বার করার জন্য এই প্রবলেম গুলো তোমাদেরকে করতে হবে। এবার একটা নতুন একরকম অঙ্ক শিখবো, সেখানে এবার চলে আসো এখানটায়। তাহলে 4 নম্বর প্রবলেমে আসি, বুঝে দিলাম এটা।
4 নম্বর বলেছে কোশ্চেনটা দেখো, আমি কোশ্চেনটা লিখছি না, পড়ি তারপরে তোমাদেরকে বলবো, তোমরা একটু মন দিয়ে শোনো। বলেছে 1.4 মিটার দীর্ঘ একটি হালকা দণ্ডের দু প্রান্তে 2 কেজি ও 5 কেজি ভরের দুটি বস্তু ঝোলানো আছে। তার মানে কি, এই যে একটা দণ্ড আছে, এটা ধরো একটা দণ্ড, ঠিক আছে, এটা মনে করো একটা দণ্ড, এই দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 1.4 মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য। এবার বলেছে যে দণ্ডের হালকা দণ্ডের দু প্রান্তে 2 কেজি ও 5 কেজি ভরের দুটি বস্তু ঝোলানো আছে। এই দিকে ধরো একটি বস্তু ঝোলানো আছে, সেটা হচ্ছে 2 কেজি, আর এই দিকে একটা বস্তু ঝোলানো আছে, সেটা হচ্ছে 5 কেজি। আমাদেরকে কোশ্চেনে বলেছে যে দণ্ডটির কোন বিন্দুতে ঠেকা দিলে রাখলে দণ্ডটি সাম্যাবস্থায় থাকবে। বলছে ধরো এটা একটা দণ্ড আছে, এটা তোমরা সকলেই জানো, পড়ানোর সময় বলেছিলাম যে এর দুদিকে দুটো ওয়েট চাপানো আছে, ধরো একদিকে 10 কেজি, একদিকে 20 কেজি। তাহলে নিশ্চয়ই মাঝখানে যদি আমি সাপোর্ট দিয়ে রাখি, ও দাঁড়াবে না, 20 কেজির দিকে হেলে যাবে। তাহলে আমাকে এমন কোন বিন্দুতে সাপোর্ট দিতে হবে যেদিকে 20 কেজি আছে সেই দিকটাতে সরে। তাহলে সেটা আমরা বলছি যে এদিকে যদি 20 কেজি থাকে, যদি 10 কেজি থাকে, তাহলে মাঝখানে দিলেও দাঁড়াবে না, 20 কেজির দিকে সরে একটু সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে থাকবে। তো সেই পজিশনটা আমরা বার করতে চাইছি প্রবলেম দিয়ে। কি করে করবো? আমরা ধরে নিলাম, ধরো এই জায়গাটায় আমাকে সাপোর্ট দিতে হবে, এই জায়গাটায়, তাহলেও দাঁড়িয়ে থাকবে সাম্যাবস্থায়। তো এই পজিশনটা কি করে পাবো? এটা আমরা করব ভর ভাবক দিয়ে, মাস মোমেন্টের যে ফর্মুলা করেছিলাম, যে যদি কোনো সিস্টেম সাম্যাবস্থায় থাকে তাহলে তার মাস মোমেন্টটা কি হয়, ইকুয়াল, মানে যোগফল 0 হয়। তার মানে কি ইকুয়াল করতে পারি কি রকম, দেখো মাস মোমেন্ট ইকুয়াল কিভাবে করব, এই থেকে এর দূরত্ব ধরে নিলাম x, একদম 2 কেজি থেকে এর দূরত্ব x ধরে নিলাম, তাহলে এতটুকু কত হবে বুঝতেই পারছো, 1.4 মাইনাস x। তাহলে প্রথমে, তাহলে যাকে আলম্ব বিন্দু ধরবো, মানে যে জায়গাটায় সাপোর্ট দিলে ও ইকুইলিব্রিয়ামে আছে, সেই বিন্দু সাপেক্ষে আমরা ভর ভাবক বার করব 2 কেজি মাসে। তাহলে ভর ভাবক মানে কি, ভর ইনটু দূরত্ব। তাহলে ভর হচ্ছে 2 কেজি আর দূরত্ব হচ্ছে x, তাহলে এটা 2 কেজি মাসের ভর ভাবক হলো, ইকুয়াল টু এটা 5 কেজি মাসের ভর ভাবক কত হবে, 5 ইনটু 1.4 মাইনাস এক্স। এখান থেকে সলভ করলে তুমি x পেয়ে যাবে। তার মানে যখনই এরকম সিস্টেম আসবে যে দুদিকে ধরো দুটো মাস আছে দণ্ডের, এবং মাস দুটো ডিফারেন্ট, তাহলে আমাকে ইকুইলিব্রিয়ামে রাখতে গেলে বা সাম্যাবস্থায় রাখতে গেলে সাপোর্টটা কোথায় দিতে হবে, তার জন্য ওই দুটো মাসের মাস মোমেন্ট ইকুয়াল করে দেবো। তাহলে দেখো কি হচ্ছে, 2x ইকুয়াল টু, এখানে হচ্ছে 4 5 20 শূন্য, তাহলে 2, মানে 7 হবে, 7 মাইনাস 5x, তাহলে 7x ইকুয়াল টু 7, therefore x ইকুয়াল টু 1 মিটার। তাহলে 2 কেজি মাস থেকে 1 মিটার ডিস্টেন্সে আমাকে ওই সাপোর্টটা দিতে হবে, তাহলে ও ইকুইলিব্রিয়ামে থাকবে। ওকে, হয়ে গেল। তাহলে চলে আসছি এবার নেক্সট প্রবলেমে। এবার চলে আসি 5 নম্বর প্রবলেমে। দেখো এটা একটু তোমাদের বুঝতে হবে, হ্যাঁ, 5 নম্বর প্রবলেমটা। এখানে কোশ্চেনটা বলেছে, কোশ্চেন আমি টুকছি না, মুখেই বলছি। কোশ্চেনটা বলেছে একটি বিন্দুতে ক্রিয়ারত 3টি বল পি, পি এবং √2p সাম্যাবস্থায় আছে, এদের মধ্যবর্তী কোণগুলি নির্ণয় করো।
তাহলে একটা বিন্দুতে তিনটি বল ক্রিয়া হচ্ছে, ধরো এই যে একটা বল, এই যে একটা বল, আর একটা বল এরকম করে দিচ্ছি। মানে এমন না যে বল তিনটা একই তলে থাকবে, এমন না যে তিনটে বল তিনটে প্লেনে থাকবে, এমন না যে দুটো বল একটা তলে থাকবে আর একটা বল অন্য তলে থাকবে, যা খুশি হতে পারে। মানে আমি যা যা কম্বিনেশন বললাম, তিনটা বল একই তলে থাকতে পারে, এই দুটো এক তলে, এটা সামনের তলে, অথবা তিনটায় তিন রকম প্লেনে, যা খুশি হতে পারে। তাহলে আমাদের অ্যাঙ্গেল ধরে নেওয়াটাই বেটার। আমরা জানি না তিনটা একই তলে আছে না দুটো এক তলে আর একটা অন্য তলে, এবং এদেরও অনেক কম্বিনেশন হতে পারে। তো তাই আমি তিনটা বল জাস্ট নাম নিলাম, পি পি, আর একটা হচ্ছে √2p, এদেরকে দেখিয়েছি, তাহলে একটু দেখিয়ে দিই। এটা ধরো পি, এটা ধরো পি, আর এটা হচ্ছে √2p। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল আমাদেরকে ধরে নিতে হবে। ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, আর এই অ্যাঙ্গেলটা গামা। তিনটা অ্যাঙ্গেল ধরলাম, মানে আমার তিনটা অ্যাঙ্গেলের মান দেখেই বুঝতে পারবো যে কোনটা কোন প্লেনে রয়েছে, কাদের মধ্যে কত অ্যাঙ্গেল রয়েছে। তো এখানে একটা সূত্র ফেলতে হবে, সেটা হচ্ছে ল্যামের উপপাদ্য বলা হয়। আমি এটা তোমাদেরকে বলিনি, তো আমি এটা তোমাদেরকে লিখে দিচ্ছি, তারপরে আমি প্রবলেমটা সলভ করাবো। সেটা বলছে যে কোনো ধরো একটা ত্রিভুজের ক্ষেত্রে, ধরো এরকম একটা ত্রিভুজ, যদি আমি ত্রিভুজ দিয়ে যদি কোনো বাহু এ বি সি, একটা ত্রিভুজের তিনটা বাহু, তাহলে এই বাহুর দৈর্ঘ্য ধরো এ, এই বাহুর দৈর্ঘ্য ধরো বি, এই বাহুর দৈর্ঘ্য সি। মানে এই বাহুতে এ বল প্রকাশ হয়েছে, এই বাহুতে একটা বি ভেক্টর বা বল যাই বলো না কেন, মানে এ বাহু এ বি বাহুতে একটা এ ভেক্টর প্রকাশ হয়েছে, বিসি বাহুতে বি ভেক্টর, এসি বাহুতে সি ভেক্টর। তাহলে ধরো এই কোণটা ধরে নাও হচ্ছে আলফা, এই কোণটা বিটা, এই কোণটা হচ্ছে গামা। তাহলে বলছে ওই এ বাহুর দৈর্ঘ্য বাই এ বাহু কোণটা এটা, তার অপোজিট কোণ কত আলফা, তাহলে সাইন আলফা, ইকুয়াল টু বি বাহুর দৈর্ঘ্য বি, তার অপোজিট কোণ কত, বি বাহুর দৈর্ঘ্য বি, তার অপোজিট কোণ বিটা, তাহলে বাই সাইন বিটা, ইকুয়াল টু সি বাহুর দৈর্ঘ্য সি, তার অপোজিট কোণ হচ্ছে গামা, তাহলে সি বাই সাইন গামা। এইটা ইকুয়াল হয়। এটা তোমরা জানো হয়তো, মানে যে কোনো ত্রিভুজের তিনটে বাহু দ্বারা তিনটে যদি ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, আর তাদের যদি করসপন্ডিং অ্যাঙ্গেল গুলো আমরা জেনে যাই, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম, যে অবশ্যই এখানে একটা কথা আছে, এখানে যদিও এখানে বলিনি, আমি প্রথমে যে কথাটা বললাম ওইটা না হলে এটা প্রযোজ্য না। একটু প্রথমে কোশ্চেনটা যেহেতু উচ্চ ছিল ওই জন্য বলিনি। এখানে তিনটা একই প্লেনে থাকতে হবে, হ্যাঁ একই তলে আছে কিন্তু তিনটা। ল্যামির উপপাদ্যটা যখন ইউজ করব তখন আমরা তিনটা একই তলের জন্য, এই কোশ্চেনে যেহেতু ক্লিয়ার করে বলে দেয়নি তাই ভাবছিলাম আমি, তার মানে এটা সলভ করা যাবে না যদি একই প্লেনে না থাকে। তাহলে এখানে ধরে নাও যে তিনটা একই প্লেনে আছে। আমাদের কি বার করতে বলেছে কোশ্চেনে? বার করতে বলেছে ও কোণগুলোর মান কত, আলফা বিটা গামার মান বার করতে বলেছে। তিনটা ধরে একই প্লেনে আছে, আলফা বিটা গামার মান বার করতে বলেছে। তিনটা বল পি পি আর √2p, আর ল্যামের পদ্ধতিটা হচ্ছে এটা, কোনো বাহু তার অপোজিট কোণ, তাহলে a বাই sin আলফা, কোনো বাহু b তার অপোজিট কোণ বিটা, b বাই sin বিটা ইকুয়াল টু c বাই sin গামা, এটা ইকুয়াল হয়। তো তিনটা যদি একই তলে আছে এটা ধরে নাও, এটা আমাদের কোশ্চেনে বলেনি, কিন্তু ল্যামের পদ্ধতি অ্যাপ্লাই করে করতে হবে যেহেতু, তাহলে এটা তিনটা একই প্লেনে বলে দেওয়া উচিত, এবং বলে দিবে তোমাদের কোশ্চেনে। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 180। আচ্ছা, তাহলে এইবার আমাদেরকে একটু সূত্রগুলো অ্যাপ্লাই, মানে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। কি রকম হবে দেখো, এটা কি করে প্রকাশ করা যেতে পারে আলফা বিটা গামাকে, কি করে লিখবে? মানে তোমাকে এখানে লিখতে হবে, দাঁড়াও। তাহলে দেখো এখানে, তাহলে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। ও এখানে 180 কেন লিখেছি, এটা তো 360 হবে, মানে তো তিনটা গোল করে, তো মানে এটা কোনো, এটা 180 হয়, পুরোটা কত হয় 360, তো ভুল লিখেছিলাম। হ্যাঁ, এবার ফর্মুলাটা অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে যে এই বাহুটার মান কত, মানে এইদিকে কোন ভেক্টর প্রকাশ হচ্ছে √2p, তাহলে √2p, তার অপোজিট কোণ হচ্ছে আলফা, তাহলে বাই সাইন আলফা, ইকুয়াল টু এটা p বাই তার অপোজিট কোণ বিটা, সাইন বিটা, এটা p তার অপোজিট কোণ গামা, তাহলে বাই সাইন গামা। দুটো দুটো করে ইকুয়াল করে নাও তাহলেই হবে। তাহলে দুটো দুটো করে ইকুয়াল করলে প্রথমে এই দুটো ইকুয়াল করি, তাহলে √2p ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল টু p বাই সাইন বিটা। তো p p কেটে যাবে, তো এবার আলফা আর বিটার মধ্যে রিলেশন বেরোচ্ছে, তো
তো তুমি একটা কাজ করতে পারো, আচ্ছা এখান থেকে পিপি কেটে গেল, তাহলে পিপি কেটে গেলে পাচ্ছি আমরা সাইন আলফা ইকুয়াল টু √2 সাইন বিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি সাইন বিটা বার করো, সাইন বিটা ইকুয়াল টু 1/√2 সাইন আলফা। এইবার এই দুটোকে সমান করলে কি হবে, পি বাই সাইন বিটা ইকুয়াল টু পি বাই সাইন গামা। তাহলে সাইন বিটা ইকুয়াল টু সাইন গামা, তাহলে দেওয়ার পর বিটা আর গামা ইকুয়াল হয়ে গেল। যদি বিটা আর গামা ইকুয়াল হয় তাহলে আমি এখানে কি লিখতে পারি, যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 360। তাহলে আলফা প্লাস 2 বিটা ইকুয়াল টু 360, therefore বিটাটাই বার করি, 2 বিটা ইকুয়াল টু 360 মাইনাস আলফা, therefore বিটা ইকুয়াল টু 180 মাইনাস আলফা বাই 2। তাহলে এখানে বিটার মান বসাবো, তাহলে এখানে আসছে তো, হ্যাঁ, তাহলে এখানে বিটার মান বসালে কত বসাবো, সাইন অফ 180 মাইনাস আলফা বাই 2 ইন্টু 1/√2 সাইন আলফা। দেখো আমি ওই ফর্মুলাটা লিখেছিলাম, ওটা মুছে দিচ্ছি ওই জায়গাটাতে। তাহলে এখানে সাইন 180 মাইনাস থিটা কত হবে, 2 ইন্টু 90, মানে সাইনটা সাইনই থাকছে, অল সাইন পজিটিভ, তার মানে হচ্ছে সাইন আলফা বাই 2 ইকুয়াল টু 1/√2 সাইন আলফা। তাহলে এখানে সাইন আলফা বাই 2, এখানে সাইন 2 আলফার ফর্মুলা ফেলতে হবে, তাহলে 2 সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2। তাহলে সাইন আলফা বাই 2 সাইন আলফা 2 বাই 2 কেটে গেল, therefore cos আলফা বাই 2 মানে হচ্ছে √2/2। এটাকে কমন নিয়ে যদি √2 দিয়ে গুণ করে দেই তাহলে উপরে হবে 2, নিচে 2√2, মানে 1/√2, মানে cos 45 ডিগ্রি। therefore alpha by 2 equal to 45 ডিগ্রি, alpha equal to 90 ডিগ্রি। তাহলে আলফা 90 হলে তুমি বিটা পেয়ে যাচ্ছ। তাহলে therefore বিটা কত হবে, বিটা equal to 180 মাইনাস 90 বাই 2, তাহলে 180 মাইনাস 45 মানে 135 ডিগ্রি। তাহলে গামাটাও হবে 135 ডিগ্রি, কেন আলফা বিটা আর গামা ইকুয়াল। তাহলে দেখে নাও, তাহলে হয়ে গেল, দেখে নেই এগুলো কত বেরিয়েছে, আলফা বের হচ্ছে 90, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এই হলো তোমাদের প্রবলেম, এই চ্যাপ্টারে যে টপিকগুলো বাকি ছিল আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, সেগুলো সলভ করবে, তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে আজকে এখানে বন্ধ করলাম ক্লাস।